দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের সাথে আছি আমি আতিকুর রহমান। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। রাশিয়ায় গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশিরা, ইউক্রেন যুদ্ধে আহত আরও ৩ জন, নিখোঁজ অনেকেই। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত আয়োজনে যাব। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে আহত আরও ৩ বাংলাদেশির তথ্য পেয়েছে চ্যানেল 24। নিখোঁজ আছেন অনেকে, নানা চেষ্টার পরও মিলছে না খোঁজ। সেনা ক্যাম্পে কাজের কথা বলে নেওয়া হলেও ট্রেনিংয়ের পর জোরপূর্বক পাঠানো হচ্ছে যুদ্ধে। দ্রুত এসব বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারি সহায়তা চাইছেন ভুক্তভোগীদের পরিবার। সবকিছু নিজে করতে হবে। তোরা যুদ্ধ করার বই থাকলে তোরা খাওয়াই ওকে, বেতন দিব কে, এগিন করতেছে বন্দুক টন্দুকে বোন টমকে কিনা নিয়ে করে দিস গেলে যাইতাম। আল্লাহকে ওই কালা এখন আছে সাইরিকে আইসা হাজিকে যাইতাম যুদ্ধের মধ্যে এগুলো এছাড়া আর কোনো উপায় নেই, এটা করতে যুদ্ধ জান লাগবে। প্রায় 15 দিন আগে পরিবারের সাথে শেষ কথা হয় লক্ষ্মীপুর থেকে রাশিয়া যাওয়া সাজ্জাদের। জানান জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে তাকে। এরপর আর সাজ্জাদের সাথে যোগাযোগ করতে পারেননি বাবা মোহাম্মদ সিরাজ। না ওখানে যাইতে হইব, না যাইলে বেতন দিত না, স্যালারি দিত না বা খানা দিত না। এই যে 1 বছর এখানে থাকতে হইব, 1 বছর নিজের খাইতে হইব, নিজের সবকিছু করতে হইব, ওখানে যাইতে হইব। তখন আমি কি করবো, আমি বাধ্যের মধ্যে যাইতেছি, আমার লাই দোয়া করিয়ে। নথি ঘেটে দেখা যায় বিজনেস ভিসায় এসপি গ্লোবাল নামের এক এজেন্সির মাধ্যমে 12 ডিসেম্বর মস্কোর উদ্দেশ্যে যাত্রা করেন সাজ্জাদ। এমিরেটস এয়ারলাইন্সের কাটা গ্রুপ টিকিটে তার সাথে ছিলেন আরও 8 জন। লক্ষ্মীপুর থেকে রাশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এমন অনেকে। যুদ্ধক্ষেত্রে মিসাইল আর ড্রোন হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি বিনোদ ধর্মপুর গ্রামের কয়েকজন। এমন প্রতারণার তথ্য আসছে দেশের অন্যান্য জেলা থেকেও। এখন আমি লালে লালে ঘুরছি আর বেটার কাছে দোয়া করছি যে আমার বেটা আমার সেবকত লাগুক। দেশটিতে নিয়ে রুশ ভাষায় লেখা চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয় বাংলাদেশিদের, যেখানে লেখা যুদ্ধে কেউ নিহত হলে ক্ষতিপূরণ হিসাবে পাবে 8 মিলিয়ন রুবল। তবে সে অর্থ তো দূরের কথা, ভুক্তভোগীরা বলছেন দেয়া হচ্ছে না তাদের মাসিক বেতনই। যারা পাচ্ছেন তাদের টাকাও নিয়ে যাচ্ছে দালাল চক্র। এমন অবস্থায় দেশে ফিরতে সরকারি হস্তক্ষেপ চান ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। দাবি করছেন দ্রুত প্রতারক চক্রকে বিচারের আওতায় আনার। যারা মানুষ পাঠায় দেশে বিভিন্ন স্থানে, এই যে প্রতারণার, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার বলে আমি মনে করি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক আপনারা রিপোর্টটি দেখছিলেন। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে নিখোঁজ মোহাম্মদ আমিনুলের স্ত্রী ঝুমু আক্তার আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন। ঝুমু আক্তার, শেষ কবে আপনার স্বামীর সাথে কথা হয়েছিল আপনাদের বা যোগাযোগ হয়েছিল এবং কি বলেছেন তিনি সে সময় আপনাদের? ওনার সাথে আরো 11 দিন আগে আমার যোগাযোগ হয়। যাওয়ার সময় উনি একটি ভয়েস মেসেজ দিছিল, সেখানে বলছিল যে আমারে তো আবার নিয়ে যাইতেছে, যদি ফিরে আসি তাহলে কথা হবে, এটাই উনি বলছিল। এখন 11 দিনের মধ্যে ওনার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই। কোনো যে দালাল চক্রের মাধ্যমে সেখানে গিয়েছেন তিনি, তার সাথে কি যোগাযোগ হয়েছে আপনাদের? তিনি কি বলছেন? যে দালাল চক্রের মাধ্যমে আমার স্বামী রাশিয়া যাওয়ার জন্য কি করছিল, ওনারে সিআইডি গ্রেফতার করছে। উনি এখন আদালতে, মানে উনি এখন বন্দী আছেন এবং উনি বলছে যে উনি সব জেনে শুনেই করছে, কিন্তু উনি আমাদের কাছে সবকিছু লুকাইছে। আমাদের কাজের কথা বইলা উনি আমাদের আমার স্বামীরে নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দিয়ে দিছে। কত টাকা দিতে হয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, প্রতারিত করছে। উনি বলছিল যে রাশিয়ার আর্মি ক্যাম্পে কাজ দিবে, কিন্তু সেটা বাবুর্চি বা ক্লিনারের কাজ হইব, কিন্তু এই কথা বইলা নিয়ে সরাসরি যুদ্ধে দিয়ে দিছে। আপনারা যখন আপনার স্বামী সেখানে গিয়েছিল, দালালকে আসলে কত টাকা দিতে হয়েছিল? দালালকে 7 লক্ষ টাকা দিছিলাম। তারপর উনি যাওয়ার পরে উনি আবার দালাল আমার কাছ থেকে আরো 60,000 টাকা নিছে। মোট 7,60,000 টাকা ওনাকে আমার দেওয়া হয়েছে। এখন কি তার সাথে যোগাযোগ করতে পারছেন না আপনারা? না, দালালের সাথে এখন আমাদের কোনো যোগাযোগ নেই। সে তো এখন গ্রেফতার হইছে, সেজন্য ওনার সাথে আর কোনো যোগাযোগ নেই আমার। কিন্তু আমার স্বামীর সঙ্গে আমার আজকে 11 দিন যাবত কোনো যোগাযোগ নেই। জানি না উনি কোথায় আছে আর কেমন আছে।
জি, ঝুমু আক্তার, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন, নিখোঁজ সাজ্জাদের বাবা মোহাম্মদ সিরাজ। একটু আপনার কাছে জানতে চাই, আপনার ছেলের সাথে আপনাদের শেষ কবে কথা হয়েছিল এবং তিনি কি বলেছেন? আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, একটু আপনি যদি আনমিউট করেন, অর্থাৎ আপনার শব্দটা, সাউন্ডটা অফ করা আছে, সেটা যদি একটু অন করেন। আমার লগে লাস্ট কত হয়েছে 25 তারিখে। 25 তারিখে কত হয়েছে যে আমার ছেলে আমাকে বলছে যে বাবা ওরা আমারে খুব ফাড়াফাড়ি করতে আছে, আমাকে এই যুদ্ধে যাইতে হইব বা যুদ্ধে যাইতে হইব আমারা করতেছে। তো আমি কইতেছি যে বাবার তুই ওইখানে যাস না, তুই ওইখানে না যাইলে ওরা খানা দিব না, এই টাকা দিব না, 1 বছর এখানে থাকতে হইব, নিজের খাইতে হইব, নিজের সবকিছু করতে হইব। এখন আমি কি করি, আমি উপায় বুদ্ধি না পাই, তো আমি তখন ওইখানে যাইতে হইব বা ওইখানে আমি যাইতে আছি, আমার জন্য দোয়া করিয়েন। আমি যদি ওখান থেকে আল্লাহ আমার কা আনে তাহলে আপনার লগে কথা বলবো। আপনার গ্রামে, জি জি মোহাম্মদ সিরাজ, আপনার ছেলে তো এখন পর্যন্ত নিখোঁজ আছেন। আপনার গ্রামে বা আশপাশের এলাকা থেকে আরো কতজন এই ধরনের ভুক্তভোগী আছেন যাদের সাথে তাদের পরিবার আসলে যোগাযোগ করতে পারছেন না এখন? আমার লগে 2-3 জনের লগে যোগাযোগ ছিল, মানে এরা হাসপাতালে আছে, আর এরা মোট 6-7 জনের জন্য গেছে একর সাথে। ওরা 2-3 জন হাসপাতালে আছে, আর আলাদা লগে কোনো যোগাযোগ নাই। এরা মোট 6-7 জনের মতন গেছে। দালালের সাথে কি আপনারা যোগাযোগ করতে পারছেন যার মাধ্যমে আপনার ছেলে সেখানে গিয়েছে? এর লগে যোগাযোগ করছে, হে তো দেশে নাই, হে মালয়েশিয়া। মানে তার সহযোগী বা কারোর সাথে আপনাদের এখন পর্যন্ত যোগাযোগ হচ্ছে না? এগুলোর সাথে মোবাইলে যোগাযোগ হয়, আমি যে দালালের মাধ্যমে আমার ছেলেরে দিছি, ওই দালালের সাথে যোগাযোগ হয়। হে মালয়েশিয়া আছে, হে যে বস মালয়েশিয়া আছে। জি, আমরা একটু আপনার সাথে কথা বলবো আবারও, আমাদের সাথে থাকুন। আমরা আবার একটু ঝুমু আক্তার আপনার সাথে যুক্ত হতে চাই। দালাল চক্রের যাদের সাথে আসলে আপনারা যোগাযোগ করার চেষ্টা করছিলেন বলছিলেন, তাদের সাথে এখন পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারছেন না। অনেকের সাথে আবার অনেকে গ্রেপ্তারও হয়েছেন, সেই খবরটিও আমরা আপনাদের কাছে জানছিলাম। এখন আসলে আপনাদের বাংলাদেশ সরকারের কারোর সাথে যোগাযোগ করতে পারছেন কিনা, বা দূতাবাসের সাথেও আপনারা কি এই বিষয়ে কোনো যোগাযোগ করতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা আবেদনপত্র জমা দিছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিছি। এখন ওনারা বলছে যে ওনারা কাজ করতেছে, ওনারা চেষ্টা চালাইতেছে, ইনশাআল্লাহ কিছু একটা হবে। এখন পর্যন্ত কি কোনো ধরনের সম্ভাবনা আছে যে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আশ্বস্ত করেছেন তারা? ওনারা বলছে যে হ্যাঁ আনা যাবে, কিন্তু অনেক সময় লাগবে। তখন আমি জানালাম যে ওনাদের তো যুদ্ধে নিয়ে যাইতেছে, এত সময় নিতে নিতে তারা বাঁচবে কিনা সেটাই তো জানি না। আপনার কি অন্য যারা পরিবারগুলো যারা গিয়েছে আপনার স্বামীর সাথে, সেই সব লোকজনের অন্যান্য যারা পরিবার আছে তাদের সাথে কি আপনাদের যোগাযোগ আছে? তাদের সাথে কথাবার্তা হচ্ছে? একসাথে কি আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করছেন? হ্যাঁ হ্যাঁ, সকলের পরিবারের সাথে আমার যোগাযোগ আছে এবং আমরা সবাই একসাথেই চেষ্টা করতেছি। জি ঝুমু সবাই আক্তার, জি বলুন। যাই ওইখানে, আমরা সবাই একসাথে ওইখানে মানে আবেদনপত্র জমা দিচ্ছি আমার স্বামী সহ রাশিয়ায় আটককৃত সকল ভাইকে ফেরত আনার জন্য। জি ঝুমু আক্তার, অনেক ধন্যবাদ। আমরা একটু নিখোঁজ সাজ্জাদের বাবা মোহাম্মদ সিরাজের কাছে আবারও ফিরতে চাই। আপনার আর কোনো বক্তব্য আছে কিনা বাংলাদেশ সরকারের প্রতি, বা দূতাবাসের যারা আছেন তাদের প্রতি আপনাদের কোনো দাবি বা বক্তব্য থাকলে সেটি বলতে পারেন। আছে, আমার বক্তব্য আছে। আমি বাংলাদেশ দূতাবাসের কাছে আবেদন জানাচ্ছি যে আমার ছেলে সদার আর যে কয়েকটা লোক আছে সবাইকে ফেরত চাচ্ছি। যে কোনো বাবু, যে কোনো আমরা ওপরে ফেরত চাই। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ সিরাজ এবং ঝুমু আক্তার। সরকারের কাছে জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ সিরাজ এবং ঝুমু আক্তার। আমরা কথা বলছিলাম রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে যারা নিখোঁজ হয়েছেন বাংলাদেশি, তাদের স্বজনদের সাথে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দেখছেন আপনারা। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
দোলাচলে গাজায় যুদ্ধবিরতি, পরের ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া স্থগিতের ঘোষণা দিয়েছে হামাস। শর্ত ভঙ্গের অভিযোগ তুলে এই জন্য ইসরায়েলকে দুষছে তারা। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার জিম্মিরা মুক্তি না পেলে ইসরায়েলের উচিত যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা। হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কথা ছিল গাজা উপত্যকায় হামলা বন্ধ করবে ইসরায়েল, বেগবান করা হবে ত্রাণ সরবরাহ, বিনিময়ে ধাপে ধাপে মুক্তি পাবেন জিম্মিরা। কিন্তু এই দুটি শর্তের একটিও পূর্ণাঙ্গ রূপে মেনে চলেনি ইসরায়েল। ঘরে ফিরে আসা লোকদের ওপর হরহামেশাই চলছে আগ্রাসন। ফলে খানিকটা বাধ্য হয়েই জিম্মিদের মুক্তি দেয়া স্থগিত করার ঘোষণা দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জন্য ইসরায়েলকে দায়ী করছেন তারা। হামাস বলছে, যুদ্ধবিরতির মাঝে লাগাতার হামলা এবং ত্রাণবাহী ট্রাককে বাধা দিয়ে চুক্তি ভঙ্গ করেছে জায়নবাদীরা। এ ঘোষণার পরপরই গাজা থেকে সেনা প্রত্যাহার স্থগিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরবর্তী কয়েক ঘন্টায় উপত্যকায় আরও ভারী সেনা মোতায়েন শুরু করে আইডিএফ। বিক্ষোভ শুরু হয় তেল আবিব সহ ইসরায়েলের কয়েক শহরে। এবারে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যতই নিজেকে যুদ্ধবিরোধী নেতা হিসেবে পরিচয় দেন না কেন, তার বক্তব্যই বেরিয়ে এলো থলের বেড়াল। হুমকি হুঁশিয়ারিতে এক হাত নিলেন হামাসকে, চালু রাখলেন ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের অন্ধ সমর্থনের ধারাবাহিকতা। ওভাল অফিস থেকে বক্তব্যে আলটিমেটাম দেন ট্রাম্প। বলেন, শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিদের ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। আর সেটি হলে বড় পরিসরে হামলার ইঙ্গিতও দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের, তবে আমি বলবো, যদি শনিবার দুপুর 12টার মধ্যে প্রতিটি জিম্মিকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে সব চুক্তি বাতিল করে দেওয়া উচিত। একজন দুইজন নয়, 12টার মধ্যে প্রত্যেকটি জিম্মিকে ফিরিয়ে দিতে হবে, না হলে হামাসের উপর দোজখের আযাব নেমে আসবে। তবে হামাস বলছে, শর্ত মেনে চললে পুনরায় জিম্মিদের ফিরিয়ে দিতে সম্মত তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।